ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করুক, পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আহ প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের আজকের ক্লাস দণ্ডবিধি আইনের গত ক্লাসে আমরা 225 থেকে পড়িয়েছি। আজকে ইনশাল্লাহ আমরা পড়াবো হচ্ছে আহ আহ আজকে ইনশাল্লাহ আমরা পড়াবো হচ্ছে দণ্ডবিধি আইনের 225-এর পর থেকে যে ধারাগুলো আছে, এই ধারাগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো এখানে বেসিক্যালি সত্য বলতে যেটা, এই 225-এর পর থেকে কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণ ধারা দণ্ডবিধিতে নাই। মানে এখানে এরপরে ওই যে মুদ্রা সংশ্লিষ্টতা কিছু বিষয় আছে, এটা আমাদের পদোন্নতি পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তারপরেও আপনারা এটা দেখতে পারেন, কিন্তু এত গুরুত্বপূর্ণ বিষয় এটা না। মূলত আমি যেটা সবসময় বলি যে আমাদের পদোন্নতি পরীক্ষায় 211 থেকে 225 সময় এখানে এই ধারাগুলো একটু গুরুত্বপূর্ণ। আদার্স যে ধারাগুলো আছে এত কোনো বিষয় না। হ্যাঁ, এই যে 230 থেকে মূলত হচ্ছে আপনার 230 থেকে 230 থেকে হচ্ছে আপনার কি বলে, 230 থেকে আপনার 200 আহ আহ ইসের কি বলে, এই 48। এখানে আমি যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে এই যে মুদ্রা, জাল মুদ্রা এবং সরকারি স্ট্যাম্প সংক্রান্ত যে অপরাধগুলো, জাস্ট একটু মাথায় রাখেন, এত জরুরি কিছু না, আমি একটু বলি। আপনারা সামনের অধ্যায়গুলো পড়লে দেখবেন আমরা পাবো যেখানে আমরা ইতোপূর্বে পড়ছি যে 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের অপরাধ করলে দণ্ডবিধি আইনে বর্ধিত দণ্ডের বিধান দেয়া আছে। অর্থাৎ আপনি একবার চুরি করছেন, চুরি করে সাজা ভোগ করছেন, আপনি পুনরায় আবার চুরি করছেন, কথা বুঝছেন নি, তখন আপনাকে কিন্তু নির্ধারিত যে সাজা আছে সেই সাজা তো আপনি পাবেনই, অতিরিক্ত আরো যে সাজা আপনাকে কর্তৃপক্ষ, দ্যাট মিনস বিজ্ঞ আদালত আপনাকে দিবে, এটাই বর্ধিত দণ্ড। তো বর্ধিত দণ্ড মূলত দেওয়া হয় হচ্ছে 12 অধ্যায় এবং 17 অধ্যায়ের অপরাধ করলে। এখন 12 অধ্যায় কোনটা? 12 অধ্যায়টা হচ্ছে দণ্ডবিধির এই যে 230 থেকে শুরু হয়েছে মূলত 12 অধ্যায়, অর্থাৎ মুদ্রা এবং স্টাম্প সংক্রান্ত অপরাধ। হ্যাঁ, মুদ্রা এবং স্টাম্প সংক্রান্ত অপরাধ, এইটা হচ্ছে 12 অধ্যায়। আর 17 অধ্যায় হচ্ছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ, অর্থাৎ 378 থেকে 462 খ। এই 12 অধ্যায়টা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না, কিন্তু সম্পত্তির বিরুদ্ধে অপরাধ দণ্ডবিধি আইনের আমাদের পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা জানো, এটা কথা বাড়াবো না। বাট 12 অধ্যায়ের বেসিক কিছু বিষয় আছে, এই বিষয়টা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। যেমন প্রশ্ন হতে পারে যে মুদ্রা বলতে কি বোঝায়। তো মুদ্রা বলতে কি বোঝায়, মুদ্রার সংজ্ঞা মূলত 230 ধারায় দিছে, বলতেছে যে মুদ্রা বলতে সাধারণত অর্থ হিসেবে ব্যবহৃত হয় এমন ধাতু যা কোনো রাষ্ট্র বা সার্বভৌম শক্তির কর্তৃত্ব বলে সিল মোহরের ইস্যু করা হয়। কথা কি বুঝছেন? মানে এই যে যে মনে করেন যে আমরা যে টাকা পয়সা, মনে করেন 10 টাকার নোট, 5 টাকার নোট, 1 টাকার নোট, হ্যাঁ 1 টাকার নোট তো বাংলাদেশে আমার নাই, 1 টাকার কয়েন আছে তাও দেখি না। যাও, 500 টাকার নোট, 1000 টাকার নোট, 200 টাকার নোট, তো একটা রাষ্ট্রে সরকার কর্তৃক বা একটা সার্বভৌম রাষ্ট্রের সরকার কর্তৃক মানে সিলমোহরকৃত, হ্যাঁ সিলমোহরকৃত যে অর্থ হিসেবে ব্যবহার করা হয় এমন ধাতু, সেটাই হচ্ছে মূলত মুদ্রা। মানে আমি অনেকেই তো অনেক দিন ধরে পড়তেছেন, বাট আমি
বিগত মনে করেন 20-30 বছরের প্রশ্নে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে দেখি নাই। জাস্ট এমনি ধারণা রাখবেন যে মুদ্রা বেসিক্যালি হচ্ছে আপনাকে এই এই জিনিসটাকে আপনার হচ্ছে এই মুদ্রা সংশ্লিষ্টতার বিষয়ে আপনাকে এখানে আলোচনা করছে। আর এখানে একটা এমসিকিউ কিন্তু পদোন্নতি পরীক্ষায় আমাদের আসতে পারে। সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে মুদ্রা বলতে কড়ি সমূহ কিন্তু মুদ্রা না। সিল মোহর যে সকল জিনিস না, এইটা কিন্তু বেসিক্যালি আপনার মুদ্রা না। এরপরে এরপরে বলা হচ্ছে যে আপনার এই যে এই কি বলে এই পদক সমূহ কিন্তু মুদ্রা না। কোম্পানির টাকা হিসেবে অভিহিত মুদ্রা রানীর মুদ্রা বলে গণ্য হবে। আহ ফারাখাবাদ টাকা, যাহা পূর্বে ভারত সরকার কর্তৃক অর্থ হিসেবে ব্যবহৃত হতো, হ্যাঁ, আজও অনুরূপ ব্যবহৃত হয় না, তবুও বাংলাদেশি মুদ্রা হিসেবে গণ্য হবে। ফারাখাবাদ, এটা এগুলো পরীক্ষা আসবে না, জাস্ট একটু এই এমসিকিউ টাইপের কোশ্চেন যদি এমসিকিউ 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 টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, তখন এইগুলো একটু দেখবেন। এছাড়া আমার মনে হয় না যে এইসব প্রশ্ন পদোন্নতি পরীক্ষা আমাদের আসবে। এই মুদ্রার বিষয়টা একটু দেখবেন এখানে। আর ওই যে জাল মুদ্রা, জাল মুদ্রার সংজ্ঞাটা যেমন জাল মুদ্রার সংজ্ঞাটা আছে 231 ধারায় দিছে। এটা এমনি একটু দেখে রাখবেন। বলতেছে যে ব্যক্তি মুদ্রা জাল করে বা মুদ্রা জাল কোন প্রক্রিয়ায় জ্ঞাতসারে মানে ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ করে, সেই ব্যক্তি এই মুদ্রা জাল জাল সংশ্লিষ্ট। আপনার বাড়ি দুর্গাপুর না? আপনার যেটা মামলা ছিল এটা তো বলেন না, আপনি যে আবেদন দিছিলেন। চব্বিশ চব্বিশ 24 সালে। আপনাকে আমি বলি ভাই, আপনার সাথে তো আমার শত্রুতা না, আমি এক কাগজ দেখাই আপনাকে, আপনি লোকালি হবে। হম, লাইনে থাকেন। আপনার নাম আছে মনোয়ার খা, তারপর হচ্ছে আমজেদ, আমজেদ খান পিতার নাম। গ্রাম আছে দুর্গাপুর, শ্রীপুর। তা আপনার এই যে মাগুরা এফআইআর নাম্বার 15, তারিখ আছে 24শে অক্টোবর 2011। জিআর আছে 167, তারিখ 22শে অক্টোবর 2011। ধারা হয়েছে 341, অনধিকার প্রবেশ, হত্যা চেষ্টা, মারামারি, গুরুতর আঘাত 324। এই যে মামলা মামলা তো হয়েছিল আপনার এজাহারে অভিযুক্ত আসামি আপনি। তা এটা কি আপনার ফাইনাল রিপোর্ট হয়েছিল? আরে বাবা, জামিন তো মূল বিষয় না, আপনার নাম মনোয়ার খা ঠিক আছে কিনা, আমজেদ খা পিতার নাম ঠিক আছে কিনা, গ্রাম দুর্গাপুর ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে যে আপনাদের মামলা আছে, এই যে যে মামলা আপনি যদি খালাস হয়ে যান বা আপনার যদি মামলা উড্ডু হয়ে যায় বা আপনার যদি আপনি যদি এজাহারে অভিযুক্ত না হন, মানে ওই যে কি বলে ওটা, নির্দোষ প্রমাণিত হয়েছে, খালাস পেয়ে গেছেন, সেই কাগজ নিয়ে আসবেন। কাগজ না দেখানো পর্যন্ত আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু যাবে না ভাই। ভালো থাকেন। হ্যাঁ বলেন। দেখার কিছু নাই, কাগজ নিয়ে আপনি দেখা করবেন ভাই, আমার সাথে দেখা করে কি হবে, কাগজ নিয়ে আপনি দেখা করবেন। ধন্যবাদ। বুঝলাম না। আচ্ছা, এটা হলো আপনার ওই যে এফআইআর নাম্বার 15, 24শে অক্টোবর 2011। আর জিআর হচ্ছে 167/11। জিআর জিআর মামলা থানায় হয়েছিল, হ্যাঁ, 167/11। ভালো থাকেন।
আচ্ছা, তাহলে এখানে এইগুলো এইগুলো এখানে যান মুদ্রাকরণের শাস্তি 231, এগুলো দেখার দরকার নাই ভাই। মানে দণ্ডবিধি আসলে অনেক ধারা, এত ধারা আপনি পড়ে পারবেন না। আল্লাহ ভরসা, আমরা যেভাবে পড়াই সেভাবেই সামনের দিকে আগুন, ইনশাল্লাহ দেখবেন অল্প পড়েই আমরা ভালো করতে পারবো। ঠিক আছে। আর বাটখারা ওজন মাপ সংক্রান্ত হচ্ছে আপনার এই যে 264 থেকে আপনাকে আলোচনা করছে 267 পর্যন্ত, ওগুলো দরকার নাই। আমরা একটু দেখবো হচ্ছে এই গণ উপদ্রব, গণ উপদ্রবের বিষয়টা দেখবো। এগুলো পরীক্ষায় আসে না। এখন তুমি কোথায় বলো যে ভাই তাহলে এ আসে না তা আসে না, আসে কোনটা? পুলিশের পদোন্নতি পরীক্ষায় দণ্ডবিধির প্রশ্ন সবসময় আত্মরক্ষা, অর্থাৎ সাধারণ ব্যতিক্রম, চুরি ডাকাতি দস্যুতা, হ্যাঁ ধর্ষণ, এই টাইপের প্রশ্নগুলোই আমাদের পদোন্নতি পরীক্ষায় আসে। বাট জেনে রাখা ভালো যে চতুর্দশ পরিচ্ছেদ অর্থাৎ 14 অধ্যায়ে গণ উপদ্রব সম্পর্কে আলোচনা করছে। এই গণ উপদ্রবের বিষয়টা একটু দেখবেন যে রিটেনে প্রশ্ন হতে পারে যে গণ উপদ্রব বলতে কি বোঝায়। গণ উপদ্রব এর ইংরেজি হচ্ছে পাবলিক নুইসেন্স। দণ্ডবিধির 268 ধারায় গণ উপদ্রবের সংজ্ঞা দিয়েছে। তোমরা যারা একটু সিনিয়র তারা জানো যে গণ উপদ্রব নিবারণ করা বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা পুলিশের দায়িত্ব কর্তব্য। পুলিশ আইনের কয় ধারায় বলছে বলো তো ভাই? পুলিশ আইনের 23 ধারায় কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে। এখন গণ উপদ্রব কোনটা, এই টাইপের প্রশ্ন যদি পদোন্নতি পরীক্ষায় আসে যে গণ উপদ্রব কি, তখন মানে বইতে যা আছে আছে, আপনি নিজের মতো করে এখানে লিখতে পারবেন যে গণ উপদ্রবের সংজ্ঞা 268 ধারায় দিছে। আর গণ উপদ্রবের অনেকের ভুল ধারণা আছে যে গণ উপদ্রবের শাস্তি 290 না, গণ উপদ্রবের শাস্তি 290 না। বাংলা কথা বুঝতে পারছেন? বিভিন্ন টাইপের যে গণ উপদ্রব আছে তার শাস্তি 269 থেকে 289 পর্যন্ত বিভিন্ন ভাবে আলোচনা করছে। বাট 290টা হচ্ছে এমন একটি শাস্তি যে সকল গণ উপদ্রবের শাস্তি 269 থেকে 289 পর্যন্ত বর্ণনা করে নাই, অর্থাৎ যার শাস্তি এই ধারার মধ্যে নাই, অর্থাৎ সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে 290 ধারা পর্যন্ত। ঠিক আছে। এখন মনে করেন রাস্তার পাশে আপনি আহ ইট ইট ভাঙ্গে আপনি জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতেছেন, এদের শাস্তি কিন্তু দণ্ডবিধিতে নাই। ঠিক আছে। এটা ডিএমপি অধ্যাদেশে থাকতে পারে, আরএমপি বিএমপি সিএমপি তে থাকতে অধ্যাদেশে থাকতে পারে, কিন্তু দণ্ডবিধিতে নাই। সেক্ষেত্রে এই দণ্ডবিধিতে শাস্তি দিতে গেলে 290 ধারায় এই অপরাধের শাস্তি দেওয়া যেতে পারে। যাই হোক, ওটা বেশি পেছানোর দরকার নাই। মূল বিষয় মনে রাখেন যে গণ উপদ্রবের ইংরেজি হচ্ছে পাবলিক নিউসেন্স, সংজ্ঞা হচ্ছে 268। গণ উপদ্রব বলতে এমন কথা, কাজ বা কার্য বিচ্যুতিকে বোঝায় যার ফলে অপর কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি, বিপত্তি, বিপদ বা বিরক্তি সৃষ্টি করবে। কি বলছে? অপর কোনো জনসাধারণের ক্ষতি, বিপত্তি, বিপদ বা বিরক্তি সৃষ্টি করবে, এটাই বেসিক্যালি হচ্ছে আপনার গণ উপদ্রব। কিছু সুবিধা বা সুযোগ সৃষ্টির অজুহাতে কোনো সাধারণ উপদ্রব ক্ষমা করা যাইতে পারে না। এখন গণ উপদ্রব মনে করেন কিরকম? আপনি উচ্চ শব্দে গান বাজাচ্ছেন, এটা গণ উপদ্রব। প্রকাশ্যে আপনি গরু জবাইতেছেন, এটা আপনার গণ উপদ্রব। আপনি পানি দূষণ করতেছেন, এটা গণ উপদ্রব। রোগের সংক্রমণ বা বিস্তার ঘটাচ্ছেন আপনি, এটা গণ উপদ্রব। হ্যাঁ, বেপরোয়া নৌ চালাচ্ছেন, এটা গণ উপদ্রব। দ্রুত গতিতে আপনি গাড়ি চালাচ্ছেন, এটাও কিন্তু আপনার গণ উপদ্রব। সাধারণে যাতায়াতের চলাচলে বাধা সৃষ্টি করতেছেন, এটা গণ উপদ্রব। হ্যাঁ, খাদ্য পানীয় বা ওষুধে ভেজাল দিচ্ছেন, এটাও আপনার গণ উপদ্রব। মানে এত তো পড়িয়ে পারা যাবে না ভাই, শর্ট পড়তে হবে, বেশি পড়লে পাগল হয়ে যাবো আমরা। বেসিক বিষয়টা মনে রাখবেন, গণ উপদ্রব কাকে বলে এই সংজ্ঞাটা মনে রাখবেন, এটা সবাই পারেন, এটা আমার বিশ্বাস। অর্থাৎ যে ব্যক্তি এমন কোন কাজ করে যার ফলে অপর কোনো ব্যক্তি বা ব্যক্তি সাধারণের বা জনসাধারণের ক্ষতি, বিপত্তি, বিপদ বা বিরক্তি সৃষ্টি করে, তখন উক্ত ব্যক্তি গণ উপদ্রব করছে বলেই গণ্য হবে। আর গণ উপদ্রবের শাস্তি নর্মালি লিখবেন যে 290 ধারা। আর এতটুকু এতটুকু জানলেই হবে, এর বেশি বা বাইরে এখানে জানার কোনো দরকার নাই। এগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যাবে, কম কম পড়েন, বেশি পড়লে সমস্যা। 279 ধারাটা একটা মাথায় রাখবেন। ওখানে বলতেছে যে বেপরোয়া গতিতে গাড়ি চালাইলেও, দেখেন না রাস্তাঘাটে বকাটে পোলাপনরা এমন ভাবে হুন্ডা সাইলেন্সার বাজায় গাড়ি চালায়, মানুষের মনে করেন যে মাথার মগজে ঢুকে যায়।
তাহলে এটাও কিন্তু এক প্রকারে গণ উপদ্রব, যার শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের এই 290 ধারায় আপনাকে, সরি 279 ধারায় আপনাকে আলোচনা করছে। আচ্ছা, আমরা এখন পড়ব দণ্ডবিধির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এটা কনস্টেবলদের না আসলেও এএসআই থেকে এসআই দের পরীক্ষা আসে। সেটা হচ্ছে পঞ্চদশ অধ্যায়। দ্যাট মিনস এখানে আলোচনা করা হয়েছে 15 অধ্যায় ধর্ম সংক্রান্ত অপরাধ। ধর্ম সংক্রান্ত অপরাধ দণ্ডবিধির 295 থেকে 298 ধারা পর্যন্ত আলোচনা করছে। আমাদের এই ভারতীয় উপমহাদেশে ধর্ম সংক্রান্তে নানাবিধ অপরাধ সংগঠিত হয়ে থাকে, এটা আপনারা জানেন। যেমন আপনি মসজিদ মন্দিরে ঢুকে প্রস্রাব পায়খানা করলেন, মসজিদ মন্দির আপনি ভাঙ্গে ফেললেন, এক ধর্মের লোক আর এক ধর্মের লোক কটাক্ষ করে কথা বললেন, মুসলমানদের দাড়ি, হিন্দুদের মন্দির টন্দির নিয়ে আপনি বিভিন্ন আজে বাজে মন্তব্য করলেন, বাজে শব্দ উচ্চারণ করলেন, অঙ্গভঙ্গি করলেন, হ্যাঁ, ধর্মীয় সমাবেশে আপনি গোলমাল সৃষ্টি করলেন। প্রতিটা মানুষের যে ধর্মীয় স্থানগুলো থাকে, যেমন আমাদের মুসলমানদের মসজিদ আছে, হিন্দুদের মন্দির আছে, খ্রিস্টানদের গির্জা আছে। প্রত্যেকটা মানুষের ধর্মীয় স্থান কিন্তু মূল্যবান, এবং এবং তারা প্রত্যেকটা মানে ধর্মের লোক তাদের এই পবিত্র স্থানকে হৃদয়ে ধারণ করে, তাই না? সবাই তাদের ধর্মীয় স্থানকে ভালোবাসে। তো এই ধর্মীয় স্থানে কেউ যদি অপবিত্র করে, ধ্বংস করে, হিংসাত্মক কোন আচরণ করে, নোংরা কথা বলে, ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করে, বা অনধিকার প্রবেশ করে, মনে করেন যে মুসলমানদের মসজিদে আপনি অনধিকার প্রবেশ করে যৌন কর্মে নিয়োজিত হলেন, বা আপনি সেখানে প্রস্রাব পায়খানা করলেন, তাহলে এই সকল, এটা দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে, যার শাস্তি বিভিন্ন তারতম্য অনুযায়ী দণ্ডবিধি 295 থেকে 298 পর্যন্ত আলোচনা করছে। এখন তোমাকে প্রশ্ন বুঝতে হবে যে কোশ্চেন কিভাবে আসতে পারে। প্রশ্ন হতে পারে যে 1860 সালে প্রণীত দণ্ডবিধি আইন অনুসারে ধর্ম সংক্রান্তে যে কোনো 2টি অপরাধের নাম লেখো, বা ধর্ম সংক্রান্তে আমাদের বাংলাদেশে কি কি অপরাধগুলো সংগঠিত হয় লেখো। তখন 295 থেকে 298 পর্যন্ত এই 5টা পয়েন্ট তোমাকে কিন্তু লিখতে হবে। লিখলেই দেখবা যে এগুলো তোমার সঠিক অ্যান্সার হয়ে গেছে। তাহলে মাথার ভিতরে আগে আপনি ঢুকুন যে ধর্ম সংক্রান্তে দণ্ডবিধির কত থেকে কত পর্যন্ত আলোচনা করছে। 295 থেকে 298 পর্যন্ত আপনার এখানে আলোচনা করেছে। 295 কি বলছে আমরা একটু দেখি। 295 বলতেছে যে কোন শ্রেণী বিশেষের ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি করা বা উহা অপবিত্র করা। অর্থাৎ বলতেছে যে ব্যক্তি এইরূপ অভিপ্রায় বা এইরূপ অবগতি সহকারে কোন শ্রেণীর ধর্মের কি করে, ধ্বংস করে, অনিষ্ট করে, অপবিত্র করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে 295 ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। কিরকম? মনে করেন আপনি হিন্দুদের ক্ষতি করার জন্য আপনি ইচ্ছাকৃত মানে আপনি মন্দির আপনি মনে করেন যে ভেঙে ফেলছেন, বাড়ইয়ে প্রতিমার একটা হাত ভেঙে ফেলছেন বা পা ভেঙে ফেলছেন, বা হিন্দুদের যে যে প্রতিমাগুলো থাকে মন্দিরে এদের আপনি পিটাই মনে করেন ভেঙে চুরমার করে দিচ্ছেন। আপনি মসজিদে ঢুকে মসজিদের মিনার ভেঙে ফেলাইছেন, বা মসজিদে ইমাম সাহেব যেখানে বসে খুতবা দেয় ওইটা থেকে আপনি আগুন ধরাই দিয়েছেন বা ভেঙে ফেলছেন। সহজ আলাপ হচ্ছে এই 295 ধারা মোতাবেক আপনি এখানে অপরাধ করছেন বলেই গণ্য হবে। প্রশ্ন হতে পারে যে ক নামক ব্যক্তি মুসলমানদের মসজিদে ঢুকে মিনার ভেঙে ফেললো, অপরাধ কি? হ্যাঁ, অথবা মসজিদের চত্বরে প্রবেশ করে যৌন সঙ্গমে লিপ্ত হলো, অপরাধ কি? তাও সেই অপবিত্র করছে। মনে করেন আপনি মন্দিরে ঢুকে প্রস্রাব করছেন, পায়খানা করছেন, অপবিত্র করছেন, মসজিদে ঢুকে প্রস্রাব পায়খানা করছেন, হ্যাঁ, এই জ্ঞাত সারে এক ধর্মের লোক হয়ে অন্য ধর্মের এই পবিত্র স্থানে প্রবেশ করে এই আকামগুলো আপনি করছেন, আপনি 295 ধারা মোতাবেক আপনি এখানে অপরাধ করছেন বলেই গণ্য হবে। শেষ। এই 295 ধারা এরকমই প্রশ্ন আসবে, বেশি কিছু না। আর এখানে একটা বিনা 295 ক এই ধারাটা একটু মনে রাখবেন, যেখানে বলতেছে যে কোন শ্রেণী বিশেষের ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার জন্য অনুভূতিতে কঠোর আঘাত আনার জন্য ইচ্ছাকৃত ভাবে বিদ্বেষমূলক কাজ করা। মানে 295-তে বলতেছে মূলত হিন্দু মুসলমান বা খ্রিস্টানদের পবিত্র স্থানে প্রবেশ করে ধ্বংস করা, অপবিত্র করা, 295। কিন্তু আপনি যে জ্ঞাত সারে বা ইচ্ছাকৃত ভাবে বা বিদ্বেষমূলক ভাবে আপনি যদি প্রবেশ করেন যে আজকে হিন্দু হিন্দু মুসলমানদের দাঙ্গা বাঁধাই দেবো,
আমি ওখানে যে প্রস্তাব পায়খানা করব, আমি মন্দিরটা ভেঙে ফেলবো, মসজিদটা ভেঙে ফেলবো, এই জ্ঞাত সারে ইচ্ছাকৃত ভাবে যদি এইরূপ কাজ আপনি করেন, 295 ধারা আপনি অপরাধ কর, 295 কতে আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ধর্মীয় অবমাননা করলে 295 ক আমাদের দণ্ডবিধি আইনে অবমাননা সংশ্লিষ্ট বিভিন্ন ধারা আছে। কিরকম বন্ধুরা? মনে করেন রাষ্ট্রের অবমাননা আছে 124-এর ক, মানে 124-এর ক রাষ্ট্রদ্রোহিতা। আবার বিভিন্ন শ্রেণীর অবমাননা করা 153-র ক, ওই যে বিভিন্ন শ্রেণীর মধ্যে বিদ্বেষ সৃষ্টি করা 153-র ক। আবার কোন ব্যক্তিকে অবমাননা করা দণ্ডবিধির 500 ধারা, অর্থাৎ মানহানি। এরপর আছে ধর্মকে অবমাননা করা, এটা হচ্ছে এই 195 ক, অর্থাৎ 195 ক। এখানে এই এই বিষয়গুলো হুম, এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার এই 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 ধারা এই বিষয়গুলো আপনাকে আলোচনা করছে। এখান থেকে প্রশ্ন এরকম হতে পারে যে ক নামক ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মুসলমানদের ধর্মের অবমাননা প্রদর্শন করে মসজিদটি ভেঙে ফেললো, অপরাধ কি? তাহলে এই 195 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলেই গণ্য হবে। আর 296 ধারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে রিটেনে, এখান থেকে প্রশ্ন হতে পারে যে ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা। ধর্মীয় সমাবেশ তো তোমরা সবাই বোঝো, ধর্মীয় সমাবেশ মনে করো আমাদের মুসলমানদের এই যে ওয়াজ মাহফিল হয়, তাই না বন্ধুরা? হিন্দুদের দেখবা যে কীর্তন হয়। তারপরে আমি এই যে মাগুরাতে আছি, এখানে হিন্দুদের এই যে হয়, আরে কি যেন কয়, আরে এই যে, আরে অনেক বসে বসে কি যেন করে এরা, এই যে ওই মানে গ্রামের ভিতর তো হিন্দু মুসলমান বসে, হিন্দুরা মহিলা পুরুষ ওই যে করে কীর্তন নাকি যেন কয় আর কি, যাও আর কি, এই বিভিন্ন অনুষ্ঠান হয় আর কি, এই সমাবেশ অর্থাৎ ধর্মীয় আলোচনা গুলো এরা করে। আমাদের মুসলমানদের ওয়াজ মাহফিল হয়। এই সমাবেশে যদি আপনি ইচ্ছাকৃতভাবে গোলমাল করেন, গোলমাল করেন মানে আপনি শান্তি শৃঙ্খলার অবনতি আপনি ঘটান। এখন ধর্মীয় সমাবেশ বলতে কতজন মিলে আলোচনা করলে সেটা ধর্মীয় সমাবেশ? আমাদেরকে মাথায় রাখতে হবে যে 3 জন ব্যক্তি একত্রে যদি ধর্মীয় বিষয়ে আলোচনা করে, তখন সেটা ধর্মীয় সমাবেশ হিসেবে গণ্য হবে। এটা মাথায় রাখবেন, এমসিকিউ। কতজন ব্যক্তি একত্রে সমাবেশ করলে সেটা ধর্মীয় সমাবেশ বন্ধুরা? সেখানে বলতেছে 3 জন ব্যক্তি একত্রে সমাবেশ করলে সেটা ধর্মীয় সমাবেশ হিসেবেই বেসিক্যালি হচ্ছে আপনার গণ্য হবে। এটা 100% আপনাকে মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে। কতজন ব্যক্তি একত্রে এটা করলে? 3 জন ব্যক্তি করলে। তো এই ধর্মীয় সমাবেশে যে ব্যক্তি গোলমাল করবে, তার শাস্তি হচ্ছে দণ্ডবিধির এই 296 ধারা। প্রশ্ন হতে পারে ক খ গ নামক ব্যক্তি ধর্মীয় আলোচনার মধ্যে হচ্ছে আপনার ঘ নামক ব্যক্তি এসে একটি গোলমাল সৃষ্টি করলো, অপরাধ কি? তখন এই 295 ক ধারা 296 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। এখান থেকে এমসিকিউ হতে পারে ধর্মীয় সমাবেশ বলতে কতজন ব্যক্তিকে বোঝায়? তাহলে 3 জন ব্যক্তিকে বোঝায়। যেমন বেআইনি সমাবেশে 5 বা ততোধিক ব্যক্তি, মারামারির ক্ষেত্রে 2 বা ততোধিক ব্যক্তি, হ্যাঁ, দস্যুতার ক্ষেত্রে 1 থেকে 4 জন ব্যক্তি। হ্যাঁ, এরকম কিছু কিছু বিষয় আছে। যেমন স্পেসিফিক সদস্যের সংখ্যা বলে দিয়েছে যে সদস্য সংখ্যা এই পরিমাণ হলে তখন এই বিষয়টা এই অপরাধে পরিণত হবে। তো 296 থেকে এরকম প্রশ্নই আসবে। এছাড়া তেমন অন্য কিছু এখানে গুরুত্বপূর্ণ নাই। পদোন্নতি পরীক্ষার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং সহনশীল হতে হবে। ধৈর্য ছাড়া একবারেই কিন্তু আপনি মক্কায় উঠে যাইতে পারবেন না। সব পুরো বই এক রাতে শেষ করে ফেলা সম্ভব না। অল্প অল্প করে পড়তে পড়তে দেখবেন এটা আপনার বড় অ্যাচিভমেন্ট হয়ে গেছে, সব মুখস্থ হয়ে গেছে। 297 ধারা, এই ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা বিগত 10 বছরের প্রশ্ন দেখলে দেখবা যে এই ধারা থেকে পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে। অর্থাৎ গোরস্থান ইত্যাদিতে অনধিকার প্রবেশ করা। গোরস্থান অর্থাৎ এখানে বলতেছে যে ব্যক্তি কোনো ব্যক্তির অনুভূতিতে আঘাত হানিবার বা কোনো ব্যক্তির ধর্মকে অবমাননা করার অভিপ্রায়ে তদ্বারা কোনো ব্যক্তির অনুভূতিতে আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো ব্যক্তির অপমানিত হইবার সম্ভাবনা রয়েছে, এইরূপ অবগতি সহকারে কোন উপাসনায় সমাধিস্থলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের সভাগারে কি করে মানুষের মৃতদেহের প্রতি অবমাননা করে, সেই ক্ষেত্রে বা ব্যাঘাত ঘটায়, সেই ক্ষেত্রে সে 297 মনে করেন মুসলমানরা একটা লাশ কবরস্থ করতেছে, এইখানে আপনি মনে করেন যে এইখানে আপনি কি করছেন, আপনার এই মনে করেন যে কবরস্থ করার ক্ষেত্রে আপনি বাধা দিচ্ছেন। এই যে ফেসবুকে প্রায় দেখবেন দেখবেন যে যে বাপ মা সন্তানদের সম্পত্তি ভাগ করে দেয় নেই, এই জন্যই সন্তানরা বাপের লাশ কবরস্থ করতে দিচ্ছে না, মায়ের লাশ কবরস্থ করতে দিচ্ছে না।
এর থেকে বড় দুর্ভাগ্য কিন্তু এই বাপ মারার নাই, তাই না বন্ধুরা? এটা আমরা মাথায় রাখবো যে টাকা পয়সা ধন দৌলত এগুলো আসলে কেউ নিয়ে কবরে যেতে পারে না। আমার কাছে যেটা মনে হয়, আমাকে যারা ব্যক্তিগত ভাবে যারা চেনেন বা জানেন যে আমি কেমন লোক, এগুলোর প্রতি বিন্দু মাত্র কখনো লোভ লালসা অহংকার করাই যাবে না। কারণ আপনার যদি আপনার সামর্থ্য থাকে, আপনার ভাইরে আপনি 1 বিঘা জায়গা বেশি দেন বা 2 শতাংশ জায়গা আপনি বেশি দিয়ে দেন, আপনি আল্লাহ আপনাকে ঠকাবে না। আমি যে নীতিতে বিশ্বাস করি, আপনি যদি আপনার ভাইকে আপনার বোনকে যদি আপনি 2 শতাংশ বেশি দেন, আল্লাহ আপনাকে আরো 10 শতাংশ বেশি কিনার তৌফিক দান করবে। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে 297 ধারায় আপনাকে বলতেছে এই যে যে সবাগারে, তারপরে হচ্ছে আপনার অন্ত্যেষ্টিক্রিয়ায় বা কবরস্থ করার ক্ষেত্রে যদি আপনি বাধা দেন বা এই ধরনের অপরাধ যদি আপনি করেন, 297 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। মনে করেন ক নামক ব্যক্তি একটি মৃত লাশকে মনে করেন যে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে নিয়ে 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 যাচ্ছে। তো এই লাশটি তার বাড়িতে পৌঁছে না দিয়ে সে নদীতে ফেলে দিল, অপরাধ কি? তাহলে এটি কি 201-এ অপরাধ হবে নাকি 297 অপরাধ? 201 হবে না। 201 কেন? কেন হবে? 201-এ বলতেছে যে অপরাধের আলামত গোপন করার জন্য 201, লাশ গুম করে ফেললে, তাই না? এটা তো সে লাশ গুম করে নাই, এটা হচ্ছে মৃত লাশের প্রতি অবমাননা করছে, লাশকে নদীতে ভাসাই দিছে বা লাশটা পানিতে ফেলাই দিছে। তো এটা মৃত লাশের অবমাননা। তাহলে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় বাধা, মৃত লাশের অবমাননা বা কবরস্থ করতে বাধা দেয়া করা, শবাগারে অনধিকার, শবাগার মানে কি? যেখানে লাশ রাখা হয় এটাকে শবাগার বলা হয়। এইখানে যদি আপনি অনধিকার প্রবেশ করেন, তাহলে আপনি এই দণ্ডবিধির এই 297 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই আপনি গণ্য হবে। হ্যাঁ, আপনি মনে করেন যে প্রেমিক প্রেমিকা আপনি কবরস্থানে প্রবেশ করে আপনি নোংরা কাজ করতেছেন, হ্যাঁ, তখন আপনি কিন্তু 297, অর্থাৎ এই যে পবিত্র স্থানে প্রবেশ করে আপনি অনধিকার প্রবেশ করছেন, যেখানে মানুষকে মাটি দেওয়া হয়, যেখানে মানুষকে পোড়ানো হয়, যেখানে মানুষকে কবরস্থ করা হয়, এইখানে যাই যদি আপনি এইরূপ কাজ সম্পাদন করেন, 297 ধারা মোতাবেক আপনি এখানে অপরাধ করছেন বলেই গণ্য হবে। আমি আশা করছি আমার কথা আপনারা বুঝছেন। থ্যাংক ইউ। 298, এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। রিটেনে পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসে, 298 থেকে অনেক প্রশ্ন আসছে পরীক্ষায়। এটা হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধে বা অনুভূতিতে আঘাত আনার জন্য ইচ্ছাকৃত ভাবে বা শ্রুতি গোচরে কোনো আজে বাজে শব্দ উচ্চারণ করা বা অঙ্গভঙ্গি করা, এটা 298 ধারা অপরাধ। এই একটা ধারা আছে, কিন্তু আপনারা জানেন যে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025-এর কয় ধারা জানো বন্ধুরা? পারো এটা তোমরা? যে ধর্মীয় মূল্যবোধে আঘাত করলে সাইবার নিরাপত্তা আইনের কয় ধারায় অপরাধ? বলেন তো, কে পারে কমেন্ট করেন কোন ধারা? ধর্মীয় মূল্যবোধে আঘাত করলে কয় ধারায় অপরাধ? পারেন না? সাইবার সিকিউরিটি অধ্যাদেশ কত? পারে না নাকি? এটা কোনো কথা? 26 ধারা। এই যে রানী খাতুন না রিনি খাতুন, কি নাম? রিনি খাতুন বলছে 26 ধারা। থ্যাংক ইউ সো মাচ। রুমা বলছে 26 ধারা। ধন্যবাদ, এই যে আপনারা আমাকে সহায়তা করছেন, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে এই এই যে যে বেসিক বিষয়টা আপনাকে বলতেছে যে ধর্মীয় অনুভূতিতে আপনি যদি কি করেন, আপনি যদি আঘাত দেন, এই আঘাতটা যদি বেসিক বিষয় আপনাকে বলতেছে যে এই আঘাতটা যদি আপনি কিভাবে দেন, এই আঘাতটা যদি আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি মানে কোনো ফেসবুকে দেন, মনে করেন আপনি কোনো মুসলমানদের মসজিদ মন্দির নিয়ে আজে বাজে একটা শব্দ উচ্চারণ করে ভিডিও করে আপনি ফেসবুকে ছড়াইতেছেন, ভাইরাল করে দিতেছেন। আবার হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের একটা মানে মুসলমানে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে। মনে করেন আমরা মুসলমানরা আজান দেই, এই আজানটা আপনি বিকৃত সুরে আপনি বলছেন, বা আমরা কোরআন কোরআন পাঠ করি, এই কোরআন পাঠটা আপনি বিকৃত সুরে করছেন। হিন্দুরা যেমন পুঁথি পাঠ করে, হিন্দুরা যেমন গীতা পাঠ করে, খ্রিস্টানরা ওদের আবার বাইবেল পড়ে। তাহলে এই যে যে ধর্মীয় বিষয়গুলো, এইগুলো অবমাননার উদ্দেশ্যে যখন আপনি ফেসবুকে কোনো কিছু প্রচার প্রকাশ করবেন, তখন আপনি সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025-এর 26-এ আপনি অপরাধী। বাট ফেসবুক ছাড়া আপনি যদি অন্য কোনোভাবে অঙ্গভঙ্গি বা শব্দ উচ্চারণ করেন, তখন আপনি 298 ধারায় অপরাধী। কিরকম? হ্যাঁ, মুসলমানদের আজান নিয়ে আপনি বিকৃত শব্দ উচ্চারণ করলেন, হিন্দুদের মনে করেন গীতা পাঠ নিয়ে আপনি একটা বিকৃত শব্দ উচ্চারণ করলেন। হ্যাঁ, অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমে, শব্দ উচ্চারণের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে উক্ত কাজটি আপনি করছেন। তাহলে আমরা যে বিষয়টা এখানে বুঝলাম প্রিয় বন্ধুরা, ফেসবুকে করলে শুধুমাত্র সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025-এ 26 ধারা ক্লিয়ার। আর ফেসবুক বাদে আপনি যদি মুখে মুখে কোনো কিছু করেন বা কাগজে কলমে কোনো কিছু করেন, তখন হচ্ছে আপনার এই
এই দ্বারা কি বলে ওটা, এই 298 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। যেমন রহিম নামক ব্যক্তি মুসলমানদের কোরআন তেলাওয়াতের একটি বিকৃত শব্দ উচ্চারণ করে ফেসবুকে সে এটা প্রচার করলো, যার ফলে আপনার রহিমের অপরাধ কি ব্যাখ্যা করো। তাহলে রহিমের প্রধান যে অপরাধ সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অধ্যাদেশের 26 অপরাধ করছে। ইহা ছাড়াও কোন ধর্মীয় মূল্যবোধে আঘাত আনার জন্য ইচ্ছাকৃত শব্দ মানে আজে বাজে শব্দ সমচয়ন করা, প্রচার প্রকাশ করলে দণ্ডবিধির এই 298 ধারা মোতাবেক সে এখানে অপরাধ করছে বলেই গণ্য হবে। থ্যাংক ইউ সো মাচ। এই ধারাগুলো গুরুত্ব আছে, অর্থাৎ 295 থেকে 298 রিটেনে একটা ধারা থেকে একটা একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। তবে একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে প্রিয় বন্ধুরা, এই 298 ধারাটা বিশেষ করে প্রশ্ন হতে পারে যে ধর্মীয় মূল্যবোধে আঘাত আনলে, ধর্মীয় মূল্যবোধে আঘাত আনলে, আজে বাজে শব্দ সম উচ্চারণ করলে, বিকৃত করলে দণ্ডবিধির শাস্তির পরিমাণ কি। তোমরা অলরেডি খেয়াল করছো যে আমাদের এএসআই থেকে এসআই দের পরীক্ষায় প্রায় 10-15 মার্কের শাস্তির প্রশ্নই আসছে, বা এমসিকিউ তে এবছর শাস্তি আসছে। সুতরাং শাস্তির জন্য এই 298 ধারাটা গুরুত্বপূর্ণ। এই শাস্তি চাবে, যে শাস্তি কি মনে রাখবেন, শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড। মন থাকবে, শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড, এই শাস্তিটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন আর দরকার নাই, আমরা চলে যাব দণ্ডবিধি আইনের 16 পরিচ্ছেদ, অর্থাৎ এই যে মানব জীবনের বিরুদ্ধে অপরাধ এবং মানব দেহ সংক্রান্ত অপরাধ। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মানব জীবনের বিরুদ্ধে অপরাধ হচ্ছে আপনার এই 299 থেকে 318, আর মানব দেহের বিরুদ্ধে অপরাধ হচ্ছে 319 থেকে 377। এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে। রিটার্নে প্রশ্ন আসতে পারে এভাবে যে মানব জীবনের বিরুদ্ধে সংগঠিত হয় এমন 2টি অপরাধ সম্পর্কে ব্যাখ্যা করো। তখন মানব জীবনের বিরুদ্ধে সংগঠিত হয় কি কি অপরাধ বন্ধুরা? যেমন খুন হতে পারে, অপরাধজনক নরহত্যা হতে পারে, খুনের চেষ্টা হতে পারে, আত্মহত্যার চেষ্টা হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার এই যে খুনে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি খুন খুন হতে পারে, হ্যাঁ, ঠগ হতে পারে, হ্যাঁ, তারপর অ্যাবর্শন হতে পারে। এগুলো সবই মানব জীবনের বিরুদ্ধে অপরাধ। অর্থাৎ আমরা যে থিওরিটা এখানে শিখবো সেটা হচ্ছে যে এই অধ্যায়টার নাম আছে মানব দেহ এবং মানব জীবনের বিরুদ্ধে অপরাধ। মানব জীবনের বিরুদ্ধে, জীবন মানে কি, মানুষের প্রাণ। এই প্রাণ আলোচনা করছে কোন বিষয়ে? প্রাণ আলোচনা করছে দণ্ডবিধির 299 থেকে 318, অর্থাৎ এই অংশে অপরাধজনক নরহত্যা, খুন, খুনের চেষ্টা, তারপর আছে নরহত্যার শাস্তি, খুনের শাস্তি, তারপর আছে আপনার খুনের চেষ্টা, আত্মহত্যার চেষ্টা, আত্মহত্যার সহায়তা, অ্যাবর্শন করা, অ্যাবর্শন করতে যায় মারি ফেলা, সবই মানব জীবনের বিরুদ্ধে অপরাধ। ক্লিয়ার? আর 319 থেকে 377 ধারা, এই ধারাগুলো হচ্ছে মানব দেহের বিরুদ্ধে অপরাধ। দেহের বিরুদ্ধে কিরকম বন্ধুরা? দেহের বিরুদ্ধে মিন্স হচ্ছে, যেমন আপনি দেহে একটা সাধারণ আঘাত করতে পারেন, একটা গুরুতর আঘাত করতে পারেন, অপরাধমূলক বল প্রয়োগ করতে পারেন, হ্যাঁ, তারপর আছে আপনি শ্লীলতাহানি করতে পারেন, আপনি অপহরণ করতে পারেন, হ্যাঁ, আপনি আছে মনুষ্যহরণ করতে পারেন, হ্যাঁ, তারপর আছে আপনি ধর্ষণ করতে পারেন, হ্যাঁ। এই বিষয় তো, এই যে যে ধারাগুলো, এখান থেকে কোনো ধারা বাদ দেওয়া যাবে না, সব ধারাই আমাদের পড়তে হবে। 299 ধারাটা আমরা একটু দেখি। এইখানে আপনাকে অপরাধজনক নরহত্যার সংজ্ঞা দিয়েছে। অপরাধজনক নরহত্যা এবং হত্যা, এই দুটো বিষয় একটু কঠিনই, মানে আপনার আমার সবারই কিন্তু প্যাঁচ লেগে যায়। আমাদের এবছর প্রশ্ন আসছিল যে সকল অপরাধজনক নরহত্যা খুন নয়, কিন্তু সকল খুনই অপরাধজনক নরহত্যার অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। 4 মার্কের প্রশ্ন। আমি তো আল্লাহ রাস্তা একবারে সাইড দিয়ে লিখে এলাইছি মনে হয়। তো বিষয়টা হচ্ছে আহ, এইখান থেকে যে প্রশ্নটা বিশেষ করে কনস্টেবলদের না আসলেও এএসআই দের এই অংশ থেকে প্রশ্ন সব সময় আসে যে অপরাধজনক নরহত্যা এবং খুনের পার্থক্য লেখো। কনস্টেবলদের জন্য এবছর এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ থাকবে যে অপরাধজনক নরহত্যা এবং খুনের পার্থক্য লেখো। তো মোটামুটি ভাবে আপনাকে একটু মুখস্থ করতে হবে যে যদি কোনো ব্যক্তি মানে অপর কোনো ব্যক্তিকে এমন ভাবে হচ্ছে আপনার মেরে ফেলে বা হত্যা করে বা খুন করে, যার ফলে উক্ত কাজের ফলে বা উক্ত কাজের মাধ্যমে উক্ত ব্যক্তির মৃত্যু নিশ্চিত ঘটবে,
এটা উক্ত ব্যক্তির জানা থাকে না, তারপরও যদি উক্ত ব্যক্তিটি মারা যায়, তখন উক্ত ব্যক্তি অপরাধজনক নরহত্যা করছে বলেই আপনার গণ্য হবে। কিরকম একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, মনে করেন আক্তার ভাই প্রতিদিন এই রোড দিয়ে যায়, আমি জানি তারে আমি মারি ফেলবো, কিন্তু তারা যে মারি ফেলবো এই জন্য রাস্তায় আমি একটি গর্ত খনন করছি এবং গর্তের মধ্যে মনে করেন যে খড় বিছিয়ে রাখছি। আমার ইন্টেনশন হচ্ছে এই খড়ের উপরে আক্তার ভাই পাড়া দেবে, গর্তের মধ্যে পড়বে এবং মরে যাবে। হ্যাঁ, মরে যাবে। কিন্তু আক্তার ভাই যে মরে যাবে এটা আমার নিশ্চিত জানা নাই, অর্থাৎ সে মরতেও পারে নাও পারে। তো যদি মনে করেন গর্তের মধ্যে পড়িয়ে আক্তার ভাই মারা যায়, তাহলে আমি কিন্তু এখানে অপরাধজনক নরহত্যা করছি বলেই গণ্য হবে, অর্থাৎ আমি এখানে খুন করিনি। বাট আপনাকে যদি আরো একটু ডিপলি পড়তে হয়, তখন 300 ধারাটা আপনাকে ব্যাখ্যামূলক পড়তে হবে। 300 ধারায় মোট 2টি অনুচ্ছেদ আছে বন্ধুরা। ওখানে প্রথম অনুচ্ছেদে বলতেছে 4টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হবে, আর দ্বিতীয় অনুচ্ছেদে বলতেছে 5টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হবে না, সেটা অপরাধজনক নরহত্যায় পরিণত হবে। অর্থাৎ ওটা আমরা পরে পড়ি। তবে এই দণ্ডবিধি আইনের এই অপরাধজনক নরহত্যার সংজ্ঞাটা তোমরা বিভিন্ন গাইড থেকে এটা মুখস্থ করে ফেলবা, এটা গুরুত্ব আছে। অথবা আমরা ক্লাসে আজকেই শিট দিয়ে দেবো এবং অডিও গুলো দেব। যারা আমার ক্লাসে পরে ভর্তি হইছো, সিআরপিসির অডিওটাও আজকে দিয়ে দেবো ক্লাস শেষে, এটা কানে ইয়ারফোন দিয়ে বারবার শুনবা। আমি সব সময় বলি পদোন্নতির জন্য নিজের চেষ্টা, আগ্রহ এবং ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকলে দেখবা যে একদিন ইনশাল্লাহ সফল। তাহলে আমরা কি দেখলাম? যে ব্যক্তি কোন কার্যের সাহায্যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে বা মৃত্যু ঘটাইবার সম্ভাবনা রয়েছে, এইরূপ দৈহিক জখম বা কার্যের ফলে উক্ত ব্যক্তির মৃত্যু ঘটায়, তখন সে অপরাধজনক নরহত্যা করছে বলেই বেসিক্যালি আছে আপনার গণ্য হবে। আর নর্মাল খুশির মতো মনে রাখতে হবে, অপরাধজনক নরহত্যার শাস্তি হচ্ছে 304, খুনের সংজ্ঞা 300, খুনের শাস্তি 302। এভাবে সুশীর মতো মনে রাখতে হবে। আর আর একটা জিনিস আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, আপনাদের মেইন বই থাকলে একটু খেয়াল করে দেখেন, দণ্ডবিধির 299 ধারায় 3টা ব্যাখ্যা দিয়েছে। এই 3টা ব্যাখ্যা কিন্তু অপরাধজনক নরহত্যা না, সেটা সেটা হচ্ছে আপনার এই খুন হবে। যেরকম দেখেন, যে ব্যক্তি অপ্রকৃতস্থ ব্যাধি বা দৈহিক বৈকল্যে ভুগতেছে, এইরূপ অপর কোনো ব্যক্তিকে দৈহিক জখম বা তদ্বারা অপর কোনো ব্যক্তির মৃত্যু ত্বরান্বিত করে, সেই ব্যক্তি তার মৃত্যু ঘটাইছে বলে গণ্য হবে। যেমন আমি যদি জানি যে এখানে লিঙ্কন সাহেব ডায়াবেটিক্সের রোগী বা কিডনির রোগী, তাকে ধাক্কা মারলে সে মরে যাবে, তা আমি যাইনি শুনে লিঙ্কন রে মনে করেন মারছি ধাক্কা, সে গেছে পড়িয়ে, তাহলে আমার কাজ ছিল দ্রুত তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা, তা সুস্থ করা, কিন্তু আমি করলাম না। তাহলে যাইনি শুনিয়ে আমি লিঙ্কন রে ধাক্কা দিছি, লিঙ্কন মরে গেছে। তাহলে এখানে কিন্তু অপরাধজনক নরহত্যা হবে না, এটা খুন হবে। অর্থাৎ আমার অবগতির মধ্যে আছে যে লিঙ্কন সে কিডনি রোগী, তাকে ধাক্কা মারলে সে মরে যেতে পারে, অর্থাৎ সে মরে যাবে। তাহলে এইখানে আমি কিন্তু খুন করছি বলে গণ্য হবে। কিন্তু আমি যদি আহ, যথাযথ চেষ্টা এবং প্রতিকার না করি, সেই ক্ষেত্রে আমি খুন করছি বলেই গণ্য হবে। 2 নম্বরে আর একটা উদাহরণ দেখেন, যেই ক্ষেত্রে দৈহিক জখমের ফলে মৃত্যু ঘটে, সেই ক্ষেত্রে যে ব্যক্তি এইরূপ দৈহিক জখম করে, যেই ব্যক্তির মৃত্যু ঘটাইছে বলে গণ্য হবে, যদিও যথাযথ প্রতিকার বা নিপুণ চিকিৎসায় আশ্রয় গ্রহণ করলে মৃত্যু নিবারণ করা যেত। মনে করেন আপনি একজনরে মনে করেন যে আপনি কোপ মারছেন, কোপটা হাতে লাগছে, এখন সে লোকটা মনে করেন অতিরিক্ত রক্তক্ষরণে আপনি মনে করেন মরে গেছে। হ্যাঁ, তাহলে আপনি খুন করছেন বলেই আপনার আপনার খুনের ইন্টেনশন নাই, কিন্তু কোপ মারছেন অতিরিক্ত রক্তক্ষরণে, আপনি সে লোকটা মরে গেছে। আপনার দায়িত্ব ছিল ওই লোকটারে নিয়ে হাসপাতালে ভর্তি করা, আপনি করেন নাই, তারপরও কিন্তু আপনি খুন করছেন বলেই গণ্য হবে। অনেক সময় খুনের ইন্টেনশন না থাকলেও, হ্যাঁ, যদি মারা যায় সেক্ষেত্রে খুন হয়। তোমরা একটা জিনিস শোনো, এত পেছানোর কিছু নাই, সহজ জিনিসটা আমি বলি। মানে মানুষ মরে গেলে সেটা খুনই হবে। দণ্ডবিধিতে এই 304 দ্বারাই কখনো চার্জশিট দেয় না। কথা কি বুঝতে পারছো ভাই? থানায় যারা চাকরি কথা জানো, এটা পড়ার জন্য আমরা পড়তেছি, কিন্তু মানে তুমি যেভাবেই একজন ব্যক্তিরে মারো না কেন, এই কথা বোঝো নাকি ভাই, তুমি একজন ব্যক্তিরে যেভাবেই মারো না কেন, তুমি 302 খুন করছো বলেই গণ্য হবে। সব সময় চার্জশিট 302/34। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে?
আমরা জাস্ট পরীক্ষায় পদোন্নতির জন্য এগুলো পড়তেছি, কিন্তু এগুলো কোনো কাজে আসবে না। বাস্তবিক জ্ঞান হচ্ছে মারি ফেললেই 302। কথা ক্লিয়ার? এই কথা যেন আর বাইরে মানুষ কাছে কয়ে বেড়ান না যে আলামিন ভাই কথা কইছে। এটা আমি বোঝানোর জন্য বলছি, মানে তুমি যেভাবেই মারো না কেন 302, তখন আর অত বিচার বিশ্লেষণ হয় না যে এটা কি খুন হয়েছে নাকি অপরাধজনক নরহত্যা, ওগুলো দরকার নাই। মারিয়ে ফেললেই 302, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আপনাকে বলতেছে 3 নম্বর ব্যাখ্যাটা দেখেন, যে মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা বলে গণ্য হবে না। মানে যে শিশুটা মায়ের গর্ভে আছে, এই শিশুটাকে যদি আপনি মারি ফেলেন, সেই ক্ষেত্রে এটা নরহত্যা বলে গণ্য হবে না। কিন্তু কোন জীবন্ত শিশুর মৃত্যু ঘটালে নরহত্যা বলে গণ্য হতে পারে, যদি উক্ত শিশুর কোনো অংশ প্রসূত হয়ে থাকে, যদিও শিশুটি শ্বাস প্রশ্বাস গ্রহণ বা সম্পূর্ণরূপে জন্মগ্রহণ না করে থাকে। হুম, মনে করেন একজন শিশু তার মায়ের পেটে আছে, এই পেটে থাকা অবস্থায় কাউরে মারি ফেললে তখন কিন্তু অপরাধজনক নরহত্যা হয় না। শিশুর কোনো অংশ যদি প্রসূত হয়, প্রসূত মানে কি, মায়ের পেট থেকে সন্তান যেভাবে বের হয় এটা তো আপনারা জানেন, তাই না? দেখা হলো মাথা বের হলো বা পা বের হলো, তখন এই শিশুটাকে আপনি মনে করেন মারি ফেলছেন, তখন এটা অপরাধজনক নরহত্যা হবে। কিন্তু যখন মায়ের পেটে থাকা অবস্থায় একটা শিশুকে মারি ফেলবেন, তখন কিন্তু আপনার নরহত্যা হবে না, তখন ওই যে অ্যাবর্শনের ভিতরে যাবে। অ্যাবর্শন মিন্স ওই যে আমরা একটু সামনে যে পড়বানি 312 থেকে 315 ওইখানে আলোচনা করছে, অ্যাবর্শন করলে 312, অনুমতি ব্যতীত অ্যাবর্শন করলে 313, অনুমতি ব্যতীত অ্যাবর্শন করতে যাই মারি ফেললে 314, এরকম আমরা সামনে পড়বানি। কথা বুঝছেন নাকি বোঝেন নাই? না বুঝলে কিছু করার নাই, আস্তে আস্তে বুঝবেন। এই দণ্ডবিধি কমসে কম 20 বার পড়া হবে পরীক্ষার আগে। তো এখানে একটা ইংরেজি আপনাকে মনে রাখতে হবে, যে দণ্ডাহ নরহত্যা। প্রিয় বন্ধুরা, দণ্ডাহ নরহত্যা এর ইংরেজি হচ্ছে কালপাবল হোমোসাইড। ঠিক আছে? এখন ইদানিং কিন্তু ইংরেজিতে এবছরও আমাদের ইংরেজির প্রশ্ন আসছে, দেখছেন না আপনারা? তো ইংরেজি আমাদের শীট দিবানি, শীটও আছে। কালপাবল হোমোসাইড অর্থাৎ অপরাধজনক নরহত্যা বা দণ্ডাহ নরহত্যা। আর মার্ডার মানে তো খুন, এটা আপনারা জানেন। প্রশ্ন আসতে পারে যে কালপাবল হোমোসাইডের ব্যাখ্যা দিন। এখন তুমি যদি জানোই না যে কালপাবল হোমোসাইড কি, তাহলে তো বিপদ। আর কালপাবল হোমোসাইডের ইংরেজ শাস্তি আছে 360 ধারায়, আপনাকে বন্দনা করছে। যাও, আমরা এখন এই 300 ধারার ব্যাখ্যাগুলো দেখবো। এই ব্যাখ্যাগুলো সবাই বই বাইর করেন, বই বাইর করলে আপনার পড়তে বা বুঝতে একটু সুবিধা হবে। আমি আগেই বলছি, মার্ডার, এই মার্ডারের দণ্ডবিধির 300 ধারায় খুনের সংজ্ঞা দিয়েছে। সব আপনাদের মাথার ভিতর রাখতে হবে যে সকল অপরাধজনক নরহত্যা খুন নয়, কিন্তু সকল খুনই অপরাধজনক নরহত্যার অন্তর্ভুক্ত। এটা মাথার ভিতরে রাখতে হবে। দণ্ডবিধির 300 ধারায় মোট 2টা অনুচ্ছেদ আছে। কয়টা অনুচ্ছেদ প্রিয় বন্ধুরা জোরে বলেন? দণ্ডবিধির 300 ধারায় মোট 2টি অনুচ্ছেদ রয়েছে। প্রথম অনুচ্ছেদে 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্টে বলতেছে নিম্নলিখিত 4টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হবে। আর দ্বিতীয় অনুচ্ছেদে মোট 5টা পয়েন্ট আছে, সেখানে বলতেছে নিম্নলিখিত 5টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হবে না, সেটা অপরাধজনক নরহত্যাই হবে। তো এই 300 ধারায় অনেকের ভুল ধারণা খালি খুনের সংজ্ঞা দিয়েছে, না। 300 ধারায় শুধুমাত্র খুনের সংজ্ঞাই দেয়নি, এখানে খুন এবং অপরাধজনক নরহত্যা উভয়কেই বিশ্লেষণ করা হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, বইটা বাইর করো ভাই, অধৈর্য হচ্ছ নাকি পড়তে যাইয়ে? এই দণ্ডবিধি আইনে রসকস নাই, এরকমই পড়তে হবে, একটু মুখস্থ করতে হবে। 300 ধারায় মোট 60টা পয়েন্টে কি বলছে আমরা একটু ব্যাখ্যা করলে দেখবো। বলতেছে অতঃপর ব্যতিক্রান্ত ক্ষেত্র সমূহ ব্যতীত দণ্ড নরহত্যা খুন বলে গণ্য হবে যদি সেই ব্যক্তির কার্যের ফলে মৃত্যু সংঘটিত হয়, যেই কার্যটি মৃত্যু সংঘটনের অভিপ্রায়ে সংঘটিত হয়েছে। মানে কঠিন করে কইছে, কইছে কি, আপনি এমন একটা কাজ করলেন যার ফলে একজন ব্যক্তির মৃত্যু সংঘটিত হয়েছে, আপনি জ্ঞাত সহকারে ইন্টেনশন নিয়ে একজন ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা নিয়ে আপনি বসানি মারি মারি ফেলাইছেন, তার মানে কি, এটা অপরাধজনক নরহত্যা না, আপনি এটা খুন করছেন বলেই গণ্য হবে। 2 নম্বরে বলতেছে যে এইরূপ দৈহিক জখম, এইরূপ দৈহিক জখম যার ফলে একজন ব্যক্তির মানে জানা থাকে যে হচ্ছে আপনার এই 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 একজন ব্যক্তি, মানে এই জখমের ফলে মনে করেন একজন ব্যক্তি মারা যাবে, অর্থাৎ অপরাধকারী জানা থাকে। মনে করো আমি লিঙ্কনের পেটের মধ্যে
বড় বড় দুটি সূরা দিয়ে আমি মনে করেন কোপ দিলাম বা পেটের মধ্যে ঢুকাই দিলাম, তাহলে আমার তো জানা আছে, বা উদাহরণটা এরকম দিলে হবে না, সরি, মনে করেন যে 20 তলা বিল্ডিং এর উপর থেকে আমি 20 কেজি ওজনের পাথর লিঙ্কনের মাথার উপরে আমি ফেলালাম, তাহলে একজন বলদ তো জানে যে 20 কেজি ওজনের পাথর যদি 20 তলা উপরে বিল্ডিং এর মাথার উপর পড়ে তাহলে তো লোক মরে যাবে। তাহলে এই যে যে আপনি মারলেন, আপনার জানা আছে যে এই কাজ করলে লোক মারা যাবে, আপনি অবগতি সহকারে আপনার জানা আছে মানে কি আপনি অপরাধী। হ্যাঁ, অপরাধী জানা থাকে যে এইরূপ জখম একজন ব্যক্তির মৃত্যুকে ত্বরান্বিত করে, অর্থাৎ মৃত্যু সংঘটিত হবে, তখন আপনি খুন করছেন বলেই গণ্য হবে। 3 নম্বরে বলতেছে যে যদি কোনো ব্যক্তি এইরূপ দৈহিক জখমকর অভিপ্রায় সম্পাদিত হয় এবং অভিষ্ট ব্যক্তির প্রাকৃতিক স্বাভাবিক অবস্থায় মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। মানে আপনি এমন ভাবে অপর কোনো ব্যক্তিকে জখম করলেন যা একজন ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। মনে করেন আমার হাতে চাইনিজ ছুরি আছে, এই ছুরি দিয়ে লিঙ্কনের পেটের মধ্যে ঘেসাং ঘেসাং 3-4টে পোস্ট মারি দিলাম, তাহলে এই যে যে আঘাতটা আমি করলাম এই আঘাতটা মৃত্যুর জন্য যথেষ্ট, তাহলে আমি খুন করছি বলেই গণ্য হবে। 4 নম্বর পয়েন্টে বলতেছে যে ডেঞ্জারাস অ্যাক্ট উইদাউট এনি কজেস, অর্থাৎ মারাত্মক আক্রমণ ঘটিয়ে কোনো কারণ ছাড়াই যদি কাউকে আপনি মেরে ফেলান তাও আপনি খুন করছেন বলে গণ্য হবে। মনে করেন পল্টন মোড়ে বিএনপির সমাবেশ হচ্ছে, কারে মারবো আমার কোনো কি নাই, পরিকল্পনা নাই, কিন্তু বাট এদের রহিম এরকম কোনো ধ্যান মানে মানুষ অর্থাৎ মারা, অর্থাৎ মারছেন। পল্টন মোড়ে বিএনপির সমাবেশ হচ্ছে, বিএনপি সমাবেশে আপনি 10টা বোম মারছেন, বোমে দেখা গেল 50 জন লোক মারা গেছে, তাহলে আপনি কি অপরাধজনক নরহত্যা হবে না খুন হবে? অবশ্যই এটা খুন হবে। এবং এই খুনটা হচ্ছে দণ্ডবিধির 300 ধারার 4 নম্বর পয়েন্টের মধ্যে পড়ে যায়, অর্থাৎ ডেঞ্জারাস অ্যাক্ট উইদাউট এনি কজেস, অর্থাৎ মারাত্মক আক্রমণ ঘটিয়ে কোনো ব্যক্তিকে আপনি মেরে ফেলছেন। ক্লিয়ার? তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে, রিটেনে প্রশ্ন হতে পারে যে কোন কোন ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয়, তাহলে তোমাকে বীরের মতো এই 4টে পয়েন্ট লিখে দিতে হবে যে নিম্নলিখিত 4টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয়। 1 নম্বরে পূর্ব পরিকল্পনা সহকারে অপর কোনো ব্যক্তিকে যদি আপনি মেরে ফেলেন তাহলে এটা খুন হবে। 2 নম্বরে বলতেছে যে আপনি এমন আঘাত করলেন যে আঘাত অপরাধকারী জানা থাকে এই আঘাতের ফলে একজন ব্যক্তির মৃত্যু হবে, তখন এটা খুন হবে। 3 নম্বরে বলতেছে এমন আঘাত যে আঘাত একজন ব্যক্তির মৃত্যুকে ত্বরান্বিত করে বা মৃত্যুর জন্য যথেষ্ট। আপনি লিঙ্কনের পেটের মধ্যে সাইড দিয়ে ছুরিতে পোস্ট মারলেন, তাহলে সাইড দিয়ে পোস্ট মারলে সে বাঁচবে, সে তো মরেই যাবে, তাহলে এটা খুন করছেন বলে গণ্য হবে। যেমন এই যে মনে করেন যে আপনার এই যে এটার নাম কি, হাদি সাহেবরে যে গুলি করলো, এটা খুন হবে না নরহত্যা হবে? অবশ্যই এটা খুন হবে, কেননা সে জানতো যে তার এই গুলির কারণে সে মনে করেন মারা যাবে, তাই না? তো এখনো তো পাইছি আছে আলহামদুলিল্লাহ, তো যদি মরে যায় তাহলে এটা 302 মার্ডার মামলা হবে কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর বাট এটা তো যেহেতু এখানে পাইছি আছে এই জন্য সে মূলত 307, হ্যাঁ 307-এ খুনের চেষ্টার হয়তো মামলা রেকর্ড হবে, মামলা রেকর্ড হয়েছে কিনা জানি না, যাও আর কি, এসব নিয়ে কথা কওয়ার দরকার নাই আমাদের। আর এই যে যে 4 নম্বর যে পয়েন্টটা এখানে বলতেছে, 4 নম্বর পয়েন্টে বলতেছে ডেঞ্জারাস অ্যাক্ট উইদাউট এনি কজেস, অর্থাৎ মারাত্মক আক্রমণ ঘটিয়ে কোনো ব্যক্তিকে আপনি যদি মারি ফেলান, হ্যাঁ, বা ব্যক্তিদেরকে, যেমন পল্টন মোড়ে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে, আপনি 3-4টে বোম ধাম করে মারিতেছেন, এখন কে মরবে বা বাঁচবে এটা আপনি জানেন না, জানেন বন্ধুরা? জানেন না, কিন্তু বোম মারছেন 3-4টে, মনে করেন 10 জন লোক মরে গেছে বা 20 জন লোক মরে গেছে, তার মানে আপনি মার্ডার করছেন, মানে খুন করছেন বলেই গণ্য হবে। তাহলে এই দণ্ডবিধির 300 ধারার এই আল্লাহর রাস্তে এই 4টা পয়েন্ট সবাই মুখস্থ করবেন যে রিটেনে প্রশ্ন আসবে যে কোন কোন ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয়, তাহলে নিম্নলিখিত আবার এমসিকিউ আসে কয়টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয়, 4টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয়। এমসিকিউ আসবে কয়টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয় না, তাহলে 5টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয় না। এই যে দুটি এমসিকিউ কলাম, এই দুটি যে কোনো একটা এমসিকিউ পরীক্ষা হলে দেখবেন পাবেন। হুম। মানে যতটুকু হোক মোটামুটি তো একটু অভিজ্ঞতা আমার আছে, তাই না? যেটা বলবো আমলে নেবেন, পড়বেন, দেখবেন ইনশাল্লাহ কামিয়াব হবেন। আর যারা হাসবেন স্যাদরাবেন ক্যালকালাইয়ে, দেখবেন যে পরীক্ষার হলে তখনও হাসবেন যে কেন পড়লাম না। তো আল্লাহর রাস্তে এই আল্লাহর বান্দারা 300 ধারা 4টে পয়েন্ট আপনি মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? এটা মুখস্থ করা আপনার দায়িত্ব, আজকে 4টে পয়েন্ট মুখস্থ করে পরে ভাত খাবেন। যে তাহলে দেখবেন যে এইসব ছোট ছোট জিনিসগুলো যখন আয়ত্তে চলে আসবে তখন আপনার পড়তে আরো ভালো লাগবে। আমরা এখন চলে যাব
দণ্ডবিধির 300 ধারা দ্বিতীয় অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদে মোট 5টা পয়েন্ট বলতেছে এখানে বলতেছে নিম্নলিখিত 5টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা কি হবে না, আপনার খুন হবে না। আমরা প্রথমে যে জিনিসটা পড়েছি বন্ধুরা, প্রথমে পড়েছি যে নিম্নলিখিত 4টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হবে। আর আমরা এখন পড়বো যে নিম্নলিখিত 5টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হবে না। তাহলে কি হবে, সেটা অপরাধজনক নরহত্যাই হবে। সেই 5টা জিনিস কি? তো প্রথম ব্যতিক্রমে বলতেছে যে উত্তেজনা সহকারে যদি আপনি মানে নিজে নিজে উত্তেজিত হয়ে যদি আপনি কাউকে মারি ফেলান, হ্যাঁ, তখন তখন এটা কি হবে, সরি, মানে এখানে বলতেছে যে আকস্মিক উত্তেজিত হয়ে আপনি যদি কাউকে মারি ফেলান তখন এটা খুন হবে না, সেটা অপরাধজনক নরহত্যা হবে। তবে হ্যাঁ, এই 1 নম্বর পয়েন্টের আবার 3টে ব্যতিক্রম আছে। এইখানে বলতেছে যে নিম্নলিখিত 3টি ক্ষেত্রে উত্তেজিত হয়ে কাউরে মারি ফেললে সেটা খুন হিসেবেই গণ্য হবে। এই 3টি ক্ষেত্রে কি? 1 নম্বরে বলতেছে যে আপনার এখানে বলতেছে যে উক্ত উত্তেজনা যদি নিজে নিজে মানে কেউ আপনাকে উত্তেজিত করে নাই, আপনি নিজে নিজে উত্তেজিত হয়ে কাউরে মারছেন। কথা কি বুঝছেন? আপনি কারো দ্বারা প্রভাবিত হয়ে উত্তেজিত হন নাই, আপনি নিজে নিজেই উত্তেজিত হয়েছেন, নিজে নিজেই রেগে গেছেন, তখন কাউরে মারি ফেলছেন, তখন এটা খুন হয়ে যাবে। 2 নম্বরে বলতেছে যে সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করতেছে, এই সরকারি কর্মচারীর প্রতি আপনি উত্তেজিত হয়ে সরকারি কর্মচারীরে আপনি মারি ফেলাইছেন, আপনারা ধরতে গেছে, আপনি সরকারি কর্মচারীরা রামদাউদি কোপ মারছেন। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু উত্তেজিত হয়ে কোপ মারছেন, এই কথা কয়ে আপনি বাঁচতে পারবেন না। অর্থাৎ সরকারি কর্মচারীর ক্ষেত্রে আপনি তাকে খুন করছেন বলেই গণ্য হবে। 3 নম্বরে বলতেছে যে উক্ত উত্তেজনা ব্যক্তিগত প্রতিরক্ষার মানে এই অধিকারের অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে যাইয়ে উত্তেজিত হয়ে যদি কাউকে আপনি মারি ফেলান, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুন করছেন বলেই গণ্য হবে। আমার কথা কি তোমরা বুঝতেছো নাকি ভাই? যারা নতুন একটু বুঝতে অসুবিধা হবে, বাট এটা আস্তে আস্তে আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, মানে এখানে 300 ধারা দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পয়েন্টে বলতিছে যে উত্তেজিত হয়ে কাউকে যদি কেউ মারি ফেলায় তাহলে সেটা খুন হবে না। কিন্তু এই 1 নম্বর পয়েন্টে আবার 3টে ব্যতিক্রম আছে। এখানে বলতেছে না না না, উত্তেজিত হয়ে মারি ফেললেও সেটা খুন হবে। কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্রে। 1 নম্বরে বলতেছে নিজে নিজে উত্তেজিত হয়ে কাউকে যদি মারি ফেলান তাহলে এটা খুন হয়ে যাবে ভাই, আপনি রেহাই পাবেন না। 2 নম্বরে বলতেছে যে সরকারি কর্মচারী দায়িত্ব সম্পাদন করতেছে, আপনি উত্তেজিত হয়ে তাকে সরকারি কর্মচারী মারি ফেলাইছেন, এটাও খুন হয়ে যাবে। 3 নম্বরে বলতেছে ব্যক্তিগত আত্মরক্ষার প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে যাই উত্তেজিত হয়ে কাউকে আপনি মারি ফেলাইছেন, তাও কিন্তু আপনার এটা খুন হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আমার কথা বুঝতে পারছেন। এগুলো আস্তে আস্তে বুঝবেন, একেবারেই প্রথম চান্সে বুঝে ফেলা একটু কঠিন হয়ে যায়, এই অংশটুকু একটু টাফ আছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি? 2 নম্বর পয়েন্টে আপনাকে বলতেছে যে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে যায় কেউ কাউরে মেরে ফেললে বা খুন করে ফেললে সেটা খুন হয় না, সেটা এই অপরাধজনক নরহত্যা হয়। যেমন আমরা পূর্বের ধারাগুলোতে দণ্ডবিধির 100 ধারা এবং 103 ধারায় পড়েছি, দেহ এবং সম্পত্তি রক্ষার্থে দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করতে যাইয়ে কেউ কাউরে মেরে ফেললে সেটা কি হয় না, অপরাধ হয় না, অর্থাৎ অপরাধের দায় থেকে রক্ষা পেয়ে যায়। এই কথাটাই আপনাকে 2 নম্বর পয়েন্টে এসে বলতেছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে যায় কেউ কাউরে মেরে ফেললে সেটা খুন হয় না। ক্লিয়ার? 3 নম্বর ব্যতিক্রমে এসে বলতেছে যে সরকারি কর্মচারী তার আইনানুগ কার্য সম্পাদন করতে যাইয়ে কেউ কাউরে মেরে ফেললে তখন সেটা খুন হবে না, সেটা অপরাধজনক নরহত্যা। যেমন বেআইনি সমাবেশে মনে করেন যে ছত্রভঙ্গের নির্দেশ দিয়েছে, আপনি ছত্রভঙ্গ হচ্ছেন না, আপনি বীরের মতো দাঁড়ায় আছেন, বা আপনি আকাম করতেই আছেন, বা আপনি ভাঙচুর করতেছেন, তখন সরকারি কর্মচারী গুলি করে একজনকে মারিয়ে ফেললো, তো 76 ধারা থেকে তো রক্ষা পাবেই, বাট এখানে খুন হবে না। এই কথাটাই এখানে বলতেছে যে এটা অপরাধজনক নরহত্যা হবে। আর 4 নম্বরে বলতেছে যে আকস্মিক কলহ বা দ্বন্দ্বে লিপ্ত হয়ে কেউ কাউরে মারি ফেললে, আকস্মিক কলহ বা দ্বন্দ্বে হঠাৎ উত্তেজিত হয়ে বা আকস্মিক কলহ দ্বন্দ্বে লিপ্ত হয়ে কেউ কাউরে মারি ফেলছে, তাহলে এটাও কিন্তু খুন হয় না, এটা অপরাধজনক নরহত্যা হয়। আর 5 নম্বর ব্যতিক্রম যেটা, সেখানে আপনাকে বলতেছে যেই ব্যক্তির মৃত্যু ঘটে সেই ব্যক্তি যদি 18 বছরের অধিক বয়স্ক হয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, দ্যাট মিনস 18 বছরের অধিক কোনো ব্যক্তি, আমি আবার বলি, 18 বছরের অধিক কোনো ব্যক্তি
স্বেচ্ছায় যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে সেটা অপরাধজনক নরহত্যা, মানে খুন হয় না, সেটা অপরাধজনক নরহত্যাই হয়। ঠিক আছে? মানে আমি আমি আপনারে কলাম যে তুই তো সমাজের বোঝা, তুই বলো, তুই পাগল, তুই মরি যা, হ্যাঁ। তো আমরা মোটামুটি জানি আত্মহত্যায় সহায়তার শাস্তি দণ্ডবিধি 305, 306। বাট যে ব্যক্তিটা আপনি মারতেছেন সেই ব্যক্তির বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় এবং সে যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, তাহলে এটা কিন্তু খুন হয় না, এটা অপরাধজনক নরহত্যাই হয়। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে কি কোশ্চেন হতে পারে বন্ধুরা? প্রশ্ন হতে পারে এভাবে যে খুনের সংজ্ঞা দাও, অপরাধজনক নরহত্যার সংজ্ঞা দাও, খুন এবং অপরাধজনক নরহত্যার পার্থক্য লেখো, দণ্ডবিধি আইনে কয়টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয়? তাহলে উত্তর হচ্ছে 4টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয় 300 দ্বারা। কয়টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয় না? সেটা হচ্ছে 5টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হয় না। প্রশ্ন হতে পারে যে আহ, যে দণ্ডবিধি আইন অনুসারে কত বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করলে সেটা খুন হয় না? তাহলে 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করলে সেটা খুন হয় না। প্রশ্ন হতে পারে যে উত্তেজিত হয়ে কেউ কাউকে মেরে ফেললে সেটা খুন হয় না, বাট এই উত্তেজিত হয়ে কেউ কাউকে মেরে ফেললে কয়টি ক্ষেত্রে সেটা খুন হয়? এমসিকিউ। সেটা 3টি ক্ষেত্রে, অর্থাৎ উত্তেজনারও 3টা ব্যতিক্রম আছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো ভাই? এই যে লিঙ্কন, আক্তার ভাই, আব্দুর রাজ্জাক, মাজিদ, আব্দুল জাফর, বুঝতে পারছেন কথা আমার? বুঝতে অসুবিধা? কমেন্ট করেন, কমেন্ট করেন, লাল চিহ্ন কাটেন বা মিউট হয়ে যান, আনমিউট হয়ে যান, আনমিউট হয়ে কথা বলেন। কথা আসে না কারণ কি? আক্তার ভাই, কথা আসে না তো? কথা আসে না তো, কি সমস্যা? লাল চিহ্ন কেটে কথা বলতে হয় ভাই। এই যে লিঙ্কন, কথা বলেন। আনমিউট হয় না, সমস্যা? রোমান, কথা আসে না। ইলিয়াস ভাই, ফুরকান, কথা আসে না। আরে ভাই, যে লাল চিহ্ন কাটেন, আনমিউট হতে পারেন না, আনমিউট হতে পারেন না, কি সমস্যা? আনমিউট হন। আনমিউট হয় না। এবার হবে দেখেন, এবার হবে দেখেন। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, এবার হয়েছে, এবার হয়েছে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হয়েছে স্যার, এখন হয়েছে। হয়েছে স্যার। হ্যাঁ, আল্লাহ ভরসা। পরীক্ষার রেজাল্ট কবে দেবে? কি অবস্থা, হ্যাঁ? আর একটু কথা বলতাম। বলেন বলেন। আর ওই যে কি বইটা কিনবো, আমি যে এখনো কোনো আচ্ছা, গাইড বই একটা বই কেনেন। আছে। আমরা একান্ত যদি কোনো বই থেকে না থাকে, আমরা লিস্ট করবেন, ওইগুলো কিনবেন। বাট আপাতত অবশ্যই আপনাকে একটা হ্যান্ডবুক কিনতে হবে। সর্বশেষ সংশোধনী 2025-এ দেখেন, গাজী শামসুর রহমান স্যারের হ্যান্ডবুক আছে, ওইটা 700 না কয় টাকা নেয়, 750 টাকা মেবি। ওটা যে কোনো এক জায়গা থেকে কিনে নেন। পুলিশ বই বিতান বা অন্যান্য যারা বেচে, অনলাইনে অর্ডার দেবেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে বই আপনার কাছে চলে যাবে। ঠিক আছে? আমাদের পুলিশের লোক অনেকেই বই বিক্রি করে, তাদের কাছ থেকে নেবেন। 2 টাকা পাইলে পুলিশের লোকই পাইলো। ঠিক আছে? হ্যাঁ, এটা তাদের কাছ থেকে নিয়েন, সমস্যা নাই। যাদের আসসালামু আলাইকুম স্যার। একেবারেই বই নাই, পুলিশ হ্যান্ডবুকটা নতুন কিনবেন। প্রত্যেকে একটা করে নতুন হ্যান্ডবুক কিনে ফেলান। যাদের আছে তাদের কেনার দরকার নেই। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। রুমান, ভালো আছো? স্যার আমি লিঙ্কন স্যার। হ্যাঁ, লিঙ্কন, বলেন। স্যার এই যে কি যে নরহত্যাটা স্যার একটু একটু ক্লিয়ার করে দেন স্যার, এটা অপরাধ নরহত্যা আর কি। আচ্ছা, আমি আমি সহজে ক্লিয়ার করে বলি। মানে মূল বিষয়টা হচ্ছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুনের ইন্টেনশন নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে মানে হত্যা করে বা মেরে ফেলে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে খুন করছে, এলো সহজ সংজ্ঞা। আর যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আপনার খুনের ইন্টেনশন নিয়ে মানে অপর কোনো ব্যক্তিকে এমন আঘাত করে যে আঘাতের ফলে উক্ত ব্যক্তির মৃত্যুকে ত্বরান্বিত করে, বা উক্ত ব্যক্তির মৃত্যু হয়, কিন্তু অপরাধকারী জানা থাকে, মানে নিশ্চিত থাকে না যে উক্ত আঘাতের ফলে কি হবে, তার মৃত্যু সংঘটিত হবে, সেই ক্ষেত্রে সেটা অপরাধজনক নরহত্যা হয়েছে, এগুলোই গণ্য হবে। হ্যাঁ, অর্থাৎ 299, শাস্তি 304।
খুনের সংজ্ঞা 300 ধারা, খুনের শাস্তি হচ্ছে 302 ধারা। কিন্তু আমরা যদি বিশ্লেষণ করে দেখি যে দণ্ডবিধির 300 ধারায় মোট 2টি অনুচ্ছেদ আছে, যেখানে 4টি ক্ষেত্রে বলতেছে যে অপরাধজনক নরহত্যা খুন হবে, আর দ্বিতীয় অনুচ্ছেদে বলতেছে নিম্নলিখিত 5টি ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন হবে না, অর্থাৎ সেটা নরহত্যা হিসেবেই গণ্য হবে। এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট আছে, আস্তে আস্তে পড়লে আপনি বুঝতে পারবেন, বাট মূল বইয়ের মতো জানতে গেলে ইজি বিজি বেরিয়ে যাবে। ঠিক আছে? এই, আর একটা জিনিস মনে রাখবেন, সকল অপরাধজনক নরহত্যা খুন নয়, কিন্তু সকল খুনই অপরাধজনক নরহত্যার অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে অপরাধজনক নরহত্যা হচ্ছে মূল একটা কাজ, আর খুন হচ্ছে তার একটি শাখা মাত্র। ঠিক আছে? অপরাধজনক নরহত্যা হচ্ছে মূল মেরুদণ্ড, আর খুন হচ্ছে তার একটি শাখা বা ব্রাঞ্চ। স্যার একটা বিষয় ওই যে ক্লিয়ার ভাই? মানে স্যার উত্তেজনার যে তিনটা তিনটা বিষয় বলছেন স্যার, ওইটার মধ্যে একটা হচ্ছে আত্মরক্ষার, ব্যক্তিগত অধিকারের বিরুদ্ধে উত্তেজিত হয়ে মৃত্যু ঘটায় স্যার, তাইলে খুন হবে। হ্যাঁ, ওখানে মোট তিনটা উত্তেজনা আছে। 1 নম্বরে বলতেছে নিজে নিজে উত্তেজিত হয়ে কাউরে মারি ফেললে সেটা খুন হয়ে যাবে। 2 নম্বরে বলতেছে সরকারি কর্মচারী কাজের বিরুদ্ধে উত্তেজিত হয়ে মারি ফেলছেন, খুন হয়ে যাবে। 3 নম্বরে আপনাকে বলতেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে যে উত্তেজিত হয়ে কাউরে মারি ফেলছেন, সেটা খুন হয়ে যাবে। ভাই বাংলা কথা বুঝছেন না বোঝেন না? আমি তো বাংলাই বলতেছি। মানে হ্যাঁ, স্যার ঠিক এইটা আছে নি? এই স্যার 3 নম্বর পয়েন্টটা কি স্যার, আমি আত্মরক্ষার জন্য শুধুমাত্র তারা সাধারণ আঘাত করলেই হইতো, হ্যাঁ, কিন্তু আমি আপনি না করে আত্মরক্ষার মারি অধিকার ফেলাইছি প্রয়োগ স্যার। করতেছেন কিন্তু উত্তেজিত হয়ে কাউরে মারি ফেলাইছেন, সেক্ষেত্রে এটা খুনই হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। আর একটা বিষয় স্যার, ওই যে 298 বলছিলেন স্যার, 298 মনে হয় যে স্যার ফেসবুকের মাধ্যমে যদি আহ, আমরা হ্যাঁ, মানে আপনি ফেসবুকে ধর্মীয় মূল্যবোধে আঘাত আনলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, হ্যাঁ স্যার, খ্রিস্টানদের কোরআন নিয়ে, মন্দির মুসলমানদের এইগুলো আজে বাজে কথা প্রচার প্রকাশ করলে ধর্মীয় মূল্যবোধে আপনি আঘাত করছেন বলে গণ্য হবে, যার শাস্তি 26 ধারা। আর যদি ফেসবুক ব্যতীত অন্য কোনো ভাবে এই কাজকর্মগুলো করেন, তখন দণ্ডবিধি 298 তে শাস্তি আছে ভাই। ঠিক আছে? স্যার এটা কি ফেসবুক নাকি অনলাইনের যে কোনো মাধ্যমেই হবে স্যার, নাকি আরে শুধু বাবা, ফেসবুক স্যার? অনলাইন যে কোনো। জি স্যার, ঠিক আছে স্যার। স্যার অনলাইন বলতে তো ব্যক্তিগত মূলত আত্মরক্ষার অপরাধটা অধিকারের ক্ষেত্রে ফেসবুকেই হয়, তাই না? ও, বা লিঙ্ক শেয়ারের স্যার মাধ্যমে। যাই হোক, ব্যক্তিগত ভালো থাকেন। কালকে আগামীকাল ক্লাস আবার 6টা 45। ক্লাস কেউ মিস করবো না, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো। আরেকটা প্রশ্ন ছিল আগামীকাল স্যার। আবার 301 থেকে সামনের দিকে আমরা যাব। এরপরে আমরা স্যার আবার আরেকটা সিআরপিসি প্রশ্ন ছিল পড়াবো, স্যার। টেনশনের কিছু নাই। আর আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো স্যার। ভাইজান, প্রশ্নটা কালকে করেন, আমি একটু থানায় যাবো, একটু কাজ আছে, প্লিজ। হ্যাঁ, কালকে তো মনে রাখেন, কালকে ওকে করেন। ওকে হ্যাঁ, ওকে সমস্যা নাই। ওকে ঠিক আছে, ওকে ওকে থ্যাংক ইউ। ওয়েলকাম।